আজকের টপিক এইডস। তো শুরু করা যাক। দ্য ওয়ার্ড এইডস স্ট্যান্ড ফর অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডসের ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস। দিস মিন্স ডেফিসিয়েন্সি অফ ইমিউনো সিস্টেম acquired during the lifetime of an individual, indicating that it is not a congenital disease. তো এর মানেটা কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যে ডেফিসিয়েন্সি অফ ইমিউনো সিস্টেম। কিসের ডেফিসিয়েন্সি? ইমিউনো সিস্টেমের ডেফিসিয়েন্সি। ইমিউনো সিস্টেম নষ্ট হয়ে যায় বা ইমিউনো সিস্টেম উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য লাইফ টাইম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এবং সেটা কখন আসে? তার জীবন অবস্থায় সেটা অ্যাকোয়ার হয়। জীবন অবস্থায় কী হয়? তার ইমিউনো সিস্টেম নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ নট এ কনজেনিটাল ডিজিজ, এবং এর মাধ্যমে এটা বোঝা যায় এটা কনজেনিটাল ডিজিজ নয়, অর্থাৎ এটা বংশ পরম্পরায় আসেনি। বংশ পরম্পরা বলতে আগের প্রজাতি থেকে আসেনি, এটা নিজের লাইফ স্প্যানের সময় এটা চলতে থেকেছে বা অ্যাকোয়ার করেছে। সিনড্রোম মিন্স এ গ্রুপ অফ সিমটম। সিনড্রোম বলতে কি অনেকগুলো সিমটমসের সমষ্টিকে বলা হয় সিনড্রোম, অনেকগুলো লক্ষণের সমষ্টিকে বলা হয় সিনড্রোম। AIDS was first reported in 1981, and in the last 25 years or so it has spread all over the world, killing more than 25 million persons. এইডস কী হয়েছে? 1981 সালে প্রথম এটা রিপোর্ট করা হয়, আর 25 বছরে, লাস্ট 25 ইয়ার্সে এটা পুরো পৃথিবীর প্রায় 25 মিলিয়ন, মানে প্রায় 2.5 কোটি মানুষকে মৃত্যুর কারণ হয়েছে এই এইডস। 25 বছরে 25 মিলিয়ন, মানে কতটা পরিমাণে মানুষ মারা যাচ্ছে এইডসের জন্য। এইডস ইজ কজড বাই দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি। এইচআইভি এইডস তৈরি করে এ মেম্বার অফ এ গ্রুপ অফ ভাইরাস কল্ড রেট্রোভাইরাস, হুইচ হ্যাভ অ্যান এনভেলপ এনক্লোজিং দ্য আরএনএ জিনোম। তো এইডস রোগের কারণ হচ্ছে একটা ভাইরাস, সেই ভাইরাসের নাম হলো এইচআইভি, যার ফুল ফর্ম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে? রেট্রোভাইরাস গ্রুপের মধ্যে পড়ছে। এর মধ্যে কী থাকে? আরএনএ জিনোম থাকে, যেটা পর্দা দ্বারা আবৃত থাকে। একটা আরএনএ জিনোম যেটা পর্দা দ্বারা আবৃত, সেটা থাকে। ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশন জেনারেলি occur by sexual contact with infected person, by transfusion of contaminated blood and blood products, or by sharing infected needles as in the case of intravenous drug abuser, and from infected mother to her child through placenta. তো এটা কিভাবে ছড়ায় এইচআইভি ইনফেকশনটা? সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে, যে কোনো একটা দুটো পার্সন যখন সেক্স করে, তো তাদের কোনো একজনের মধ্যে যদি এইডস থাকে, তো সেটা অন্য ব্যক্তির দেহে সেই সিমেন ফ্লুইডের মাধ্যমে বা বিভিন্ন সিমেনের ব্লাডের মাধ্যমে সেটা প্রবেশ করতে পারে, সিমেনের মাধ্যমে সেটা প্রবেশ করতে পারে যখন সেক্সুয়াল কন্ট্যাক্ট করে। বাই ট্রান্সফিউশন অফ কন্টামিনেটেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, কোনো রোগীর যদি এইডস থাকে এবং তার থেকে যদি রক্ত নেওয়া হয় বা রক্ত দ্বারা তৈরি বিভিন্ন রকমের অঙ্গ বা অর্গান ট্রান্সপ্লান্টও হতে পারে, তো সে তার মাধ্যমে এটা ছড়িয়ে যেতে পারে। বাই শেয়ারিং ইনফেক্টেড নিডলস অ্যাজ ইন দ্য কেস অফ ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার, যারা ড্রাগ নেয় ইন্ট্রাভেনাস মানে ভেনাসের মধ্য দিয়ে, মানে ইনজেক্ট করে যারা ড্রাগ নেয়, তাদের ক্ষেত্রেও এই রোগটা ছড়িয়ে যেতে পারে। যদি কেউ ইনফেক্টেড থাকে এবং সেই একই ইনজেকশন ইনফেক্টেড পারসন আর একটা নন ইনফেক্টেড পারসন ইউজ করে, তো সেভাবে সেটা ছড়িয়ে যাবে। ফ্রম ইনফেক্টেড মাদার টু হার চাইল্ড থ্রু প্লাসেন্টা। ইনফেক্টেড মাদার, মা যদি কোনো রকমভাবে ইনফেক্টেড থাকে, এইডস রোগ থাকে, তো তার প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার দেহে প্রবেশ করতে পারে। কিন্তু এটা নন জেনিটাল, এটা কনজেনিটাল নয়। কনজেনিটাল থেকে এটা জিনগতভাবে বাহিত হয় না, মায়ের থেকে সন্তানের দেহে আসছে, সেটা প্লাসেন্টার মাধ্যমে, জিনগতভাবে না। সো পিপল হু আর অ্যাট হাই রিস্ক অফ গেটিং দিস ইনফেকশন ইনক্লুডস ইন্ডিভিজুয়াল হু হ্যাভ মাল্টিপল sexual partners, drug abuse addicts who take drug intravenously, individuals who require repeated blood transfusion, and children born to an HIV infected mother. তাহলে কাদের মধ্যে এই রোগটা বেশি হওয়ার প্রবণতা দেখা যায়? যাদের অনেকগুলো সেক্সুয়াল পার্টনার আছে, একের অধিক যারা পুরুষ বা মহিলার সঙ্গে সেক্স করে থাকে,
যারা ড্রাগ অ্যাডিক্ট হয় এবং ইন্ট্রাভেনাসলি ভেনাসের মধ্য দিয়ে ড্রাগ নেয় ইনজেকশনের মাধ্যমে, ভেনাস যেটা আছে হাত বা ভেনাসে কি ইনজেকশন করে ড্রাগটা নেয় তারা সরাসরি ব্লাডের মধ্যে। ইন্ডিভিজুয়াল যারা তাদের দ্রুত বারবার ব্লাড ট্রান্সমিশন দরকার হয়, যেমন থ্যালাসেমিয়া রোগী। তারপরে সেই সমস্ত বাচ্চা যাদের মা এইচআইভির রোগাক্রান্ত এবং সেখান থেকে মায়ের থেকে বাচ্চাদের প্লাসেন্টার মাধ্যমে ছড়িয়ে গেছে। ডু ইউ নো হোয়েন ডু পিপল নিড রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন? বললাম থ্যালাসেমিয়া রোগ হলে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়। ফাইন্ড আউট অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ কন্ডিশনস। তো একটা বললাম, আরও 2-3টে তোমরা বের করো এবং কমেন্টে জানাও। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এইচআইভি অর এইডস ইজ নট স্প্রেড বাই মিয়ার টাচ অর ফিজিক্যাল কন্ট্যাক্ট। এটা ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে, মানে এই স্পর্শের মাধ্যমে বা ব্যবহৃত জিনিসের মাধ্যমে ছড়ায় না। যেটা কমন কোল্ড, নিউমোনিয়া এ রোগগুলো যেভাবে ছড়ায়, এটা কিন্তু সেভাবে ছড়ায় না। ইট স্প্রেডস অনলি থ্রু বডি ফ্লুইডস। এটা শুধুমাত্র বডি ফ্লুইডসের মাধ্যমে ছড়ায়, সেটা রক্ত হতে পারে, বীর্য হতে পারে। ইট ইজ হেন্স ইম্পেরেটিভ ফর দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। তাই এটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ের জন্য কোনো রকম বাধা নয়। দ্যাট দ্য এইচআইভি অর এইডস ইনফেক্টেড পারসন আর নট আইসোলেটেড ফ্রম ফ্যামিলি এবং সোসাইটি। তাই ফ্যামিলি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে এইচআইভি বা এইডস ইনফেক্টেড পারসনকে আলাদা করা উচিত নয়। দেয়ার ইজ অলওয়েজ এ টাইম ল্যাগ বিটুইন দ্য ইনফেকশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ এইডস সিমটম। তো ইনফেকশন হওয়ার এবং এইডসের সিমটমস আসার মধ্যে অনেক সময় গ্যাপ থাকে। দিস পিরিয়ড মে ভ্যারি ফ্রম এ ফিউ মান্থ টু মেনি ইয়ার্স, ইউজুয়ালি 5 to 10 years। তো এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে, অনেক ক্ষেত্রে 5 থেকে 10 বছরও হতে পারে। যে অ্যাটাক করেছে, সে ইনফেক্টেড হয়ে গেছে, এইচআইভি ভাইরাস তাকে অ্যাটাক করেছে, কিন্তু ইনকিউবেশন পিরিয়ডে আছে, অর্থাৎ তার সিমটমসগুলো এখনও দেখায়নি। কয়েক মাস পরে বা কয়েক বছর পরে সিমটমসগুলো একে একে ধরা পড়ছে যে হ্যাঁ এইডস হয়েছে। তো এর জন্য টেস্ট করতে হবে, জানার জন্য এলিসা টেস্ট আছে, সেটা আমরা পরে পড়বো আস্তে আস্তে। তো এবার কীভাবে এইডস রোগটা ছড়াচ্ছে, এবার আগে ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে সেটা পড়ে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছ এটা একটা রেট্রোভাইরাস, আগেই পড়লাম রেট্রোভাইরাস। তো এই ভাইরাল কোড, প্রোটিন কোড দেখতে পাচ্ছ, চারদিকে একটা আবরণ আছে। ভাইরাল আরএনএ, ভেতরে যে আরএনএ, সে ভাইরাস ইনফেক্ট নর্মাল সেল। এবার ভাইরাসটা কি, কোনো একটা অ্যানিম্যাল সেল মানুষের দেহে প্রবেশ করলো। মানুষের দেহে এই যে প্লাজমা মেমব্রেন ভেদ করে ভেতরের দিকে গেল। ভেতরের দিকে কোনটা গেল, যে এনভেলপটা যাবে না, শুধুমাত্র যে আরএনএ আছে সেই আরএনএটা সেলের মধ্যে যাবে। ভাইরাল আরএনএটা সেলের মধ্যে গেল, এই যে দেখতে পাচ্ছ। ভাইরাল ডিএনএ ইজ প্রডিউসড বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তারপরে এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, কার মাধ্যমে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে। এই ভাইরাল ডিএনএ ইনকর্পোরেটস ইনটু হোস্ট জিনোম। তারপরে ভাইরাল ডিএনএ যেটা আছে সেটা হোস্ট জিনোম যেটা আছে তার মধ্যে যাবে, তার মধ্যে যুক্ত হবে। সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু হচ্ছে। নিউ ভাইরাল আরএনএ ইজ প্রডিউসড বাই দ্য ইনফেক্টেড সেল। তারপরে ইনফেক্টেড সেল থেকে নতুন নতুন ভাইরাল আরএনএ তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছ ডিএনএ নিউক্লিয়াস, নিউ ভাইরাস, আর এবং এভাবে নতুন ভাইরাস প্রডিউস হবে। তো এখানে যে বায়োটেকনোলজিতে যে দেখতে পাবে ডিএনএ রিকম্বিনেশন, সেই সমস্ত টেকনোলজির মাধ্যমে কিন্তু এই ভাইরাল ডিএনএটা তার সংখ্যা বৃদ্ধি করছে। যে এটা প্রথমে ডিএনএতে ট্রান্সফার হলো আরএনএ থেকে, তারপর সেই ডিএনএটা হোস্ট জিনোমের সঙ্গে যুক্ত হলো, মানে আমাদের নিজের যে জিনোম তার সঙ্গে ভাইরাল জিনোম সেটা যুক্ত হয়ে গেল। তো সেটা তো আরএনএ ছিল, আরএনএ তো যুক্ত হতে পারবে না ডিএনএর সঙ্গে, তাই সেটা ডিএনএতে কনভার্ট হলো। ডিএনএ আরএনএ দুটো এবার একই রকম হয়ে যাওয়ার জন্য এবার সেটা সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, সেটা এবং তার সংখ্যা বৃদ্ধি পেয়ে এবং সেটা আবার নতুন নতুন কোষকে আক্রান্ত করতে লাগবে। এবার তো এটাই এবার পড়বো আমরা নিচে। এবার এই যে নতুন ভাইরাস তৈরি হলো, এটা ইনফেক্ট করতে পারবে অন্যান্য কোষকে। ইনফেক্টেড সেল ক্যান সার্ভাইভ হোয়াইল ভাইরাসেস আর বিং রেপ্লিকেটেড অ্যান্ড রিলিজড। ভাইরাস বারবার রেপ্লিকেট হয় এবং সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, আমাদের ডিএনএর সঙ্গে যুক্ত হচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারপর যখন ভাইরাসে রূপ নিচ্ছে তখন আবার ইনফেকশন করছে অন্য সেলকে। তো এবার এটা দেখা যাক কী কী আছে, কীভাবে এটা ইনফেক্ট করছে, ডিটেলসে পড়া যাক। যেটা দেখালাম ওটা এখানে লেখা আছে। আফটার গেটিং ইনটু দ্য বডি অফ দ্য পারসন, the virus enter into macrophages where RNA genome of the virus replicate to form viral DNA with the help of the enzyme reverse transcriptase। তো এই যে ভাইরাসটা আছে
সেটা আমাদের দেহে প্রবেশ করার পর আমাদের যে ম্যাক্রোফাজ আছে সেখানে যাবে। ম্যাক্রোফাজের মধ্যে আরএনএ জিনোম যেটা আছে ভাইরাসের, সেটা ডিএনএতে কনভার্ট হবে। কার মাধ্যমে, কিসের সাহায্যে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই এনজাইমের সাহায্যে ভাইরাল ডিএনএতে কনভার্ট হবে। দিস ভাইরাল ডিএনএ গেটস ইনকর্পোরেটেড ইনটু হোস্ট সেল ডিএনএ। তারপর এটা আমাদের বডির যে ডিএনএ আছে তার সঙ্গে যুক্ত হবে অ্যান্ড ডাইরেক্টস দ্য ইনফেক্টেড সেল টু প্রডিউস ভাইরাস পার্টিকেল। এবং আমাদের কোষ ডিএনএ তো সঙ্গে বাড়ছে, বিভাজিত হচ্ছে, ডাবল হচ্ছে এস দশাতে। তো এরকমভাবে এর সাথে সাথে এই যে ভাইরাস আছে সেই ভাইরাসের ডিএনএটাও সঙ্গে বাড়তে থাকে। The macrophages continue to produce virus and in this way act like a HIV factory. তো ম্যাক্রোফাজের মধ্যে এভাবে এই ভাইরাস তৈরি হতে থাকে, বাড়তে থাকে এবং তার জন্য এইচআইভি ফ্যাক্টরি বলে, যেহেতু এটা এইচআইভি ভাইরাস তৈরি করছে, সংখ্যায় বাড়াচ্ছে। সিমultaneously এইচআইভি এন্টার ইন্টু হেল্পার টি লিম্ফোসাইট, রেপ্লিকেটস অ্যান্ড প্রডিউস প্রোজেনি ভাইরাস। একই রকমভাবে এইচআইভি ভাইরাস টি লিম্ফোসাইটের মধ্যে যাবে, ম্যাক্রোফাজে যেরকমভাবে গিয়েছিল টি লিম্ফোসাইটের মধ্যে প্রবেশ করবে, সেখানেও সেটা রেপ্লিকেট করে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ বডির ডিএনএর সঙ্গে যুক্ত হবে, সংখ্যায় বাড়বে এবং প্রোজেনি ভাইরাস তৈরি করবে, নতুন অপত্য ভাইরাস তৈরি করবে। দ্য প্রোজেনি ভাইরাস রিলিজড ইন দ্য ব্লাড অ্যাটাকড অদার হেল্পার টি লিম্ফোসাইট। তারপর এটা ব্লাডে রিলিজ হবে এবং অন্য অন্য টি লিম্ফোসাইটকে অ্যাটাক করবে। দিস ইজ রিপিটেড লিডিং টু এ প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ হেল্পার টি লিম্ফোসাইট ইন দ্য বডি। তো এটা রিপিট হতে থাকবে এবং হেল্পার টি লিম্ফোসাইটের সংখ্যা এভাবে কমতে থাকবে ইনফেক্টেড পার্সনে। যেহেতু ইনফেক্টেড পার্সনের টি লিম্ফোসাইটকে এইচআইভি অ্যাটাক করছে, তো তার সংখ্যা কমতে থাকবে। টি লিম্ফোসাইট কমলে কী হবে? সেল মিডিয়েটেড ইমিউনিটি নষ্ট হবে। ডিউরিং দিস পিরিয়ড দ্য পার্সন সাফার ফ্রম বাউটস অফ ফিভার, ডায়রিয়া, ওয়েট লস। এবং এর ফলে কী হবে? তার জ্বর হবে, ডায়রিয়া হবে, ওজন কমে যাবে। ডিউ টু ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ হেল্পার টি লিম্ফোসাইট দ্য পার্সন স্টার্ট সাফারিং ফ্রম ইনফেকশনস দ্যাট কুড হ্যাভ বিন আদারওয়াইজ ওভারকাম, such as those due to bacteria, especially mycobacterium, virus, fungi, and even parasite like Toxoplasma. তো এর ফলে কী হয় যে যেহেতু তার টি লিম্ফোসাইটের সংখ্যা কমে গেছে, তার ইমিউনিটি নষ্ট হয়ে গেছে, সেল মিডিয়েটেড ইমিউনিটি নষ্ট হয়ে গেছে। এর ফলে কী হবে? তার বিভিন্ন রকম ইনফেকশনের জন্য সে সহজে রোগাক্রান্ত হবে বিভিন্ন রোগ জীবাণুর জন্য, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, এমনকি ট্যাক্সোপ্লাজমা, প্যারাসাইট, যেগুলোকে সে সহজে ওভারকাম করতো সুস্থ অবস্থায়, এখন সেগুলোকে সে ওভারকাম করতে পারবে না। সেই রোগ জীবাণুগুলোকে তাকে সহজেই অ্যাটাক করবে এবং তাকে রোগাক্রান্ত করবে। The patient becomes so immunodeficient that he or she is unable to protect himself or herself against this infection. সে এতটাই ইমিউনোডেফিসিয়েন্ট হয়ে যায় যে সে নিজেকে এই সমস্ত ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারবে না। এ ওয়াইডলি ইউজ ডায়াগনস্টিক টেস্ট ফর এইডস ইজ এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে বা এলিসা। এলিসা টেস্ট করা হয় এই এইডসের জন্য। ট্রিটমেন্ট অফ এইডস উইথ অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ ইজ অনলি পার্সিয়ালি এফেক্টিভ। তো এর জন্য মোটামুটি ওষুধ নেই, কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেমন অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, সেগুলো কী করে যে কিছুটা আয়ু বাড়িয়ে দেবে, কিন্তু এইডস হলে সে মারা যাবে শিওর, অত্যন্ত কষ্টের মৃত্যু হবে। দে ক্যান অনলি প্রলং দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, শুধুমাত্র আয়ুটা কিছুটা বাড়িয়ে দেবে, বাট ক্যান নট প্রিভেন্ট ডেথ হুইচ ইজ ইনএভিটেবল। কিন্তু মৃত্যুকে রুখতে পারবে না, মৃত্যু হবেই। তো এখানে আমরা দেখলাম কিভাবে এইডস রোগ ছড়াচ্ছে এবং এইডস কতটা ভয়ানক, সহজেই রোগাক্রান্ত হবে, তার সেল মিডিয়েটেড ইমিউনিটি নষ্ট হয়ে যাবে। তো এবার দেখছি প্রিভেনশন অফ এইডস। এইডস রোগ কীভাবে প্রিভেন্ট করা যায়, কী করে এই রোগ থেকে বাঁচা যায়। তো কী আছে যে অ্যাজ এইডস হ্যাজ নো কিওর, প্রিভেনশন ইজ দ্য বেস্ট অপশান। এর তো কোনো কিওর নেই, এই রোগ তো সারানো যায় না, একবার হয়ে গেলে সে মারা যাবে। তাই এটা থেকে বাঁচার উপায় কী, এর থেকে দূরে থাকার উপায় কী? Moreover, HIV infection more often spread due to conscious behavior pattern and is not something that happen inadvertently like pneumonia or typhoid. এইডস রোগটা কি? এইডস রোগটা আমাদের ইচ্ছাকৃত কাজের জন্য হয়ে থাকে। এমন না যে টাইফয়েড, নিউমোনিয়া যেটা আমরা চাইনি অথচ বিভিন্ন খাবারের মাধ্যমে, বিভিন্ন জলের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে চলে এলো এবং আমাদেরকে অ্যাটাক করলো, তা না।
এক্ষেত্রে যে কারণগুলো আছে, যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার ইউজ করছে, অনেকের সঙ্গে সেক্স করছে, সেক্সুয়াল রিলেশনশিপ রাখছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। যারা ড্রাগ অ্যাডিক্টস ইন্ট্রাভেনাসলি ড্রাগ ইউজ করছে, সেটাও অ্যাভয়েড করতে হবে। ব্লাড ট্রান্সফিউশনের সময় ভালো করে ব্লাডটা চেক করতে হবে। তো এইগুলো কি এটাকে প্রিভেন্ট, এটা কি যে কনসিয়াস বিহেভিয়ার, এই সমস্ত বিষয়গুলো কি আমরা সহজে আমরা নিজেদের ইচ্ছায় করে থাকি। এগুলোকে আমরা কন্ট্রোল করলে এডসও কন্ট্রোল হবে। অফকোর্স ইনফেকশন ইন ব্লাড ট্রান্সমিশন পেশেন্ট নিউবর্নস ফ্রম মাদার মে টেক্স প্লেস ডিউ টু পুর মনিটরিং। যদিও এর মধ্যে দুটো তো সহজেই, দুটো যেগুলো আছে যে সেক্সুয়াল পার্টনার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আর ড্রাগ ইউজ, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজ, এই দুটো তো সম্পূর্ণ নিজের ওপর। এই দুটো যদি সম্পূর্ণ ছেড়ে দিই তাহলে তো এডস হওয়ার চান্স নেই। কিন্তু আর বাকি যে দুটো চান্স আছে, ব্লাড ট্রান্সফিউশন আর মায়ের থেকে সন্তানের দেহে, এই দুটো কিছুটা হওয়ার চান্স আছে। কিন্তু যদি সঠিকভাবে ব্লাডটাকে ট্রান্সফিউট করার আগে যদি ভালো করে চেক করা হয়, বা মায়ের থেকে যখন সন্তান জন্ম নিচ্ছে, সন্তানের যে টিস্যু আছে অ্যামনিওটিক ফ্লুইডে, সেটাকে যদি টেস্ট করা হয়, তো তার মাধ্যমে এটাকেও প্রিভেন্ট করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এই দুটো কিছুটা মনিটর করতে হবে, কিছু সজাগ হতে হবে। আর আগের দুটো যেটা বললাম যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার ড্রাগ অ্যাবিউজ, এটা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। দ্য অনলি এক্সকিউজ মে বি ইগনোরেন্স অ্যান্ড ইট হ্যাজ বিন রাইটলি সেড ডোন্ট ডাই অফ ইগনোরেন্স। এবং এটা এই যে বলা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন বা নিউবর্ন, মানে বলা যেতে পারে যে রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে তো আমাদের দেহে চলে আসতে পারে, মায়ের দেহ থেকে তো চলে আসতে পারে। তো এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তো হ্যাঁ, এটাও নিয়ন্ত্রণে নেই, কিন্তু এটাকেও কন্ট্রোল করা যেতে পারে যদি সঠিকভাবে চেক করা হয়। তো ইগনোর করলে হবে না, এটা বলছে যে এগুলোকে ইগনোর করলে হবে না, এটা সজাগ থাকতে হবে। ডোন্ট ডাই অফ ইগনোরেন্স, ইগনোর করে মারা যেও না, ইগনোরেন্সের কারণে কেউ মরো না। ইন আওয়ার কান্ট্রি দ্য ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ন্যাকো অ্যান্ড আদার নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এনজিওস আর ডুইং এ লট টু এডুকেট পিপল অ্যাবাউট এইডস। তো কিছু অর্গানাইজেশন আছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, তারপর কিছু এনজিও আছে যারা মানুষকে সজাগ করে, তাদেরকে এডুকেটেড করে যে কীভাবে এইডস রোগ থেকে প্রতিরোধ করা যেতে পারে। হু হ্যাজ স্টার্টেড এ নাম্বার অফ প্রোগ্রামস টু প্রিভেন্ট দ্য স্প্রেডিং অফ এইচআইভি ইনফেকশন। এইচআইভি ইনফেকশন যাতে না হয় তার জন্য হু অনেক প্রোগ্রামও ব্যবস্থা করেছে। মেকিং ব্লাড ফ্রম ব্লাড ব্যাঙ্ক সেফ ফ্রম এইচআইভি, ensuring the use of only disposable needles and syringe in public and private hospital and clinics, free distribution of condom, controlling drug abuse, advocating safe sex, promoting regular checkup for HIV in susceptible population are some such steps taken in. এবং এইচআইভি এবং হু যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন এইচআইভিকে কন্ট্রোল করার জন্য, প্রিভেন্ট করার জন্য, তো সেগুলো কী কী আছে, যে ব্লাড ব্যাঙ্কে যে ব্লাড আছে সেগুলোর মধ্যে যাতে এইচআইভি ফ্রি হয় সেটা চেক করতে হবে। যে কোনো হাসপাতালে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, নিডল একজনের জন্য একটাই নিডল ব্যবহার করতে হবে এবং সেটাকে ফেলে দিতে হবে, যাতে একই নিডল একের অধিক ব্যক্তি ব্যবহার না করে, নিডল এবং সিরিঞ্জ। তারপরে কী বলা হচ্ছে যে কন্ডোম ফ্রিলি ডিস্ট্রিবিউট করতে হবে, যেটা এখনও পাওয়া যায়, যাতে কন্ডোম যদি ইউজ করা হয় সেক্সের সময় তো এইডস হওয়ার চান্স অনেকটাই কমে যায়। কন্ট্রোলিং ড্রাগ অ্যাবিউজকে কন্ট্রোল করতে হবে, ড্রাগ যাতে অ্যাবিউজ কেউ না করে সেটা দেখতে হবে। অ্যাডভোকেটিং সেফ সেক্স করতে হবে, অর্থাৎ কি বিভিন্ন রকমের কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। প্রমোটিং রেগুলার চেক আপ অফ এইচআইভি, যে সমস্ত এরিয়াতে এইচআইভি হওয়ার সম্ভাবনা বেশি বা যেসব ব্যক্তির মধ্যে এইচআইভি হওয়ার সম্ভাবনা বেশি, তাদের চেক আপ করতে হবে যে তাদের মধ্যে এইডস আছে কি না, যাতে তাদের থেকে আরও অন্য কারোর মধ্যে ছড়িয়ে না যায়। এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। Infection with HIV or having AIDS is something that should not be hidden. Since then, the infection may spread to many more people. তো এটা লুকানো উচিত না, কারণ একজনের হলে সেটা অনেকের মধ্যে ছড়িয়ে যেতে পারে এবং তারও জীবন নষ্ট হয়ে যেতে পারে। HIV or AIDS infected people need help and sympathy instead of being stunned by society. সোসাইটি যদি কেউ HIV পেশেন্ট হয়ে থাকে তো তার সাহায্য করা উচিত, তাকে সহানুভূতি দেখানো উচিত, এমন না যে তাকে পুরো সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। Unless society recognizes it as a problem to be dealt with in a collective manner, the chances of wider spread of the disease increased manifold. তো যদি মানুষকে সজাগ না করা হয় যে এইচআইভি রোগ কীভাবে ছড়ায়, তো তাহলে এটা কন্ট্রোল করা যাবে না। এটা যদি মানুষ জানে তখনই মানুষ এইড পেশেন্টের সঙ্গে সঠিক ব্যবহার করবে আর এটার কন্ট্রোলও করতে পারবে, প্রিভেন্টও করতে পারবে।
It is malady that can only be tackled by the society and medical fraternity acting together to prevent the spread of the disease. তো এই রোগটা ছড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সমাজকে এবং যারা মেডিকেল ফ্র্যাটার্নিটি আছে অর্থাৎ বিভিন্ন ডক্টর, নার্স, প্যারামেডিক্যালস যারা আছে তাদের সবাইকে একত্রে কাজ করতে হবে, একত্রে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে যাতে এই রোগটা ছড়িয়ে না যায়। তার জন্য মানুষকে সজাগ করতে হবে, আর যেগুলো করা উচিত সেগুলো করতে হবে। তো এখানেই ছিল শেষ, এখানেই শেষ করলাম এইডস রোগটা। এটা আমাদের এনসিআরটির মধ্যে ছিল, এতটাই যথেষ্ট। এনসিআরটিতে যতটুকু আছে সেটুকু যথেষ্ট নিটের জন্য, তোমাদের ক্লাস 11 বোর্ডস এক্সামের জন্য। তো তোমরা ভালো করে প্রত্যেকটা লাইন পড়ো, এখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে এক্সপ্লেন করা হয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে তোমাদের এনসিআরটি পড়া অনেকটাই সহজ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। আর কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাও, যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য। এর পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো এবার আস্তে আস্তে আপলোড করা হবে।